তো গাইজ, এই গল্পটা হলো টোমো-চ্যান আর জুনিচিরো নামের দুইজন বেস্ট ফ্রেন্ডকে নিয়ে, যারা ছোটবেলা থেকেই একসাথে খেলাধুলা করে বড় হয়েছে। কিন্তু এতটা সময় একসাথে কাটানোর পর জুনিচিরো টোমোকে এখনও একটা ছেলের মতোই দেখে। তাহলে কি জুনিচিরো কখনো টোমো-চ্যানের আসল অনুভূতিগুলো বুঝতে পারবে? গল্পের শুরুতেই দেখি টোমো সাহস করে জুনকে তার মনের কথা বলে দেয়। কিন্তু ভাই, এই বলদটা করল কি? সে টোমোর ইমোশন না বুঝে একদম ক্যাজুয়ালি বলে দিল, আরে আমিও তোকে ভালোবাসি রে ভাই। পরের দিন যখন তারা স্কুলে যাচ্ছিল, টোমোর কাছে ব্যাপারটা বেশ অস্বস্তিকর লাগছিল। কিন্তু আমাদের হিরো তো আস্ত একটা গাধা। সে টোমোর এই টেনশন না বুঝে হুট করে তার পেছনে একটা চর বসিয়ে দিল। রাগে অপমানে টোমো ওই গাধাটার পাঁজরে এক ঘুষি বসিয়ে দিল। স্কুলে গিয়ে টোমো তার আরেক বেস্টি মিসুজুর কাছে কান্নাকাটি শুরু করল। কিন্তু মিসুজু তো একদম কোল্ড লেভেলের মানুষ। সে সোজা বলে দিল, যেমন কর্ম তেমন ফল। তুই ছোটবেলা থেকে ওর সাথে মারামারি আর গেম খেলে বড় হয়েছিস, এখনও তোকে মেয়ে ভাববে কোত্থেকে? তবে মিসুজু মেয়েটা ভালো। সে টোমোকে বুদ্ধি দিল তার কথা বলার স্টাইল পাল্টাতে। টোমো তখন চেষ্টা করল একদম সফটলি কথা বলতে। জুন তাকে দেখে জিজ্ঞেস করল সে কি কোনো নতুন কার্টুনের ভয়েস দেওয়ার প্র্যাকটিস করছে কিনা। ব্যাস, লেগে গেল মারামারি। কথা কাটাকাটির এক পর্যায়ে জুন যখন টোমোর কলার ধরল, তখন দুর্ঘটনাবশত টোমোর অ্যাসেটগুলো সামনে চলে এলো। টোমো বলল কলার ছাড়তে, কিন্তু জুন তো জেদি। টোমো আর কি করে, অমনি দিল এক ঘুষি। বাসায় যাওয়ার পর টোমোর বাপ তো আরেক পিস। মেয়েকে মার খেয়ে আসতে দেখে তাকে সান্ত্বনা না দিয়ে উল্টো ঝাড়ি দিল যে কেন সে জুনের কাছে হেরে এলো। টোমো দম্বার পাত্রী না, সেও পাল্টা কথা শুনিয়ে দিল। পরের দিন জুন ক্ষমা চাইতে এলো ঠিকই, কিন্তু সাথে এক গাদা আজব লজিক। সে বলে টোমো কেন তার মুখের উপর হাত রেখেছিল, তাই সে মারতে বাধ্য হয়েছে। টোমো যখন কোনো পাত্তা দিচ্ছিল না, তখন এই গাধাটা সুরসুরি দিয়ে তাকে হাসানোর চেষ্টা করছিল। কিন্তু সিরিয়াস মুহূর্তে জুন হঠাৎ ইমোশনাল হয়ে গেল। সে বলল, প্লিজ আমাকে ইগনোর করিস না, তোকে ছাড়া আমার লাইফ বোরিং। টোমো একটু গলে গেল ঠিকই, কিন্তু পরে বুঝল এই পোলা এখনও সেই বলদ রয়ে গেছে। লাঞ্চের সময় যখন মিসুজু টোমোকে জিজ্ঞেস করল সে কেন জুনের সাথে খায় না, টোমো বলল সে চায় না ক্লাসমেটরা তাদের নিয়ে গসিপ করুক। কিন্তু মিসুজু জানত টোমোর মন একদম ফেটে যাচ্ছে জুনের সাথে সময় কাটানোর জন্য। তাই সে একটা গেম খেলল। সে জুনকে ইনভাইট করল তাদের সাথে খেতে। টোমো তো ভয়ে শেষ, কারণ মিসুজু আর জুন একে অপরকে একদম দু চোখে দেখতে পারে না। লাঞ্চ তো কোনো মতে পার হলো। জুন যখন আয়েশ করে বসেছিল, তখন টানাই নামে একটা ছেলে এসে তাকে জিজ্ঞেস করল, কিরে জুন, তুই আর টমো কি সব লিমিট ক্রস করে ফেলেছিস? আমাদের এই বলদ হিরো তো এর মানেই বোঝেনি। সে উল্টোপাল্টা এমন এক উত্তর দিল যে ওই পোলা ভাবল, বাপরে, এরা তো দিনের বেলাতেই রোমান্সে লিপ্ত। এই কথা যখন আমাদের কুটিল বুদ্ধির মিসুজুর কানে গেল, সে তিলকে তাল বানিয়ে টমোর কাছে গিয়ে নালিশ করল, দেখ, তোর এই হাবলু ক্রাশ সবাইকে বলে বেড়াচ্ছে তোরা নাকি ক্যারাটে প্র্যাকটিস করিস। এটা শুনে তো টমোর মাথায় রক্ত উঠে গেল। সে গেল জুনের হাড়গোড় গুঁড়ো করতে। এদিকে মিসুজু টানাইকে গিয়ে বুঝিয়ে দিল যে জুনের মাথায় গোবর ভরা। সে আসলে বলতে চেয়েছে টমো তার একদম খাস ব্রো। স্কুল ছুটির পর দেখা গেল বাইরে ঝুম বৃষ্টি। জুন স্কুলের গেটে দাঁড়িয়ে টমোর জন্য অপেক্ষা করছিল, কারণ ছাতাটা টমোর কাছে। সেখানে মিসুজুর সাথে দেখা। মিসুজু জিজ্ঞেস করল, আচ্ছা জুন, তুই আমাকে এত ঘৃণা করিস কেন রে? সে বলল, ছোটবেলায় আমরা যত অকাজ করতাম সেগুলোর মূলে ছিলি তুই, কিন্তু যখন মার খাওয়ার সময় আসতো তখন তুই হাওয়া হয়ে যেতিস। এরপর মিসুজু যখন তাকে খোঁচা মেরে জিজ্ঞেস করল, টমো যদি অন্য কারোর সাথে প্রেম করে তখন কি করবি? জুন কোনো কথা না বলে রাগে মিসুজুকে বৃষ্টির মধ্যে ঠেলে ফেলে দিল। টমো যখন ছাতা নিয়ে এলো, সে চেয়েছিল মিসুজুর সাথে যেতে, কিন্তু মিসুজু এক প্রকার ধাক্কা দিয়ে তাকে জুনের সাথে পাঠিয়ে দিল। বৃষ্টির মধ্যে হাঁটার সময় টমো দূরে দূরে থাকছিল, কারণ তার ভয় ছিল ক্যারাটে প্র্যাকটিসের পর তার গায়ের ঘামের গন্ধে জুন আবার না অজ্ঞান হয়ে যায়। কিন্তু আমাদের জুম্মান ভাই তো ভাই এক কাঠি সরস। সে কুকুরের মতো টমোকে শুকতে শুরু করলো আর বলল, আরে না না, তুই তো সুন্দর ঘ্রাণ দিচ্ছিস। টমো তো লজ্জায় লাল হয়ে ওখান থেকে ওসেন বোল্টির গতিতে দৌড় মারল। জুন যখন তাকে ধরল, তখন সে টমোকে বকা দিচ্ছিল কেন সে বৃষ্টিতে ভিজছে। কিন্তু হঠাৎ জুনের নজর পড়ল টমোর ভেজা শার্টের দিকে, আর সেই দৃশ্য দেখে আমাদের হিরোর নিজেরই হার্টবিট মিস হয়ে গেল। সে নিজেই এবার দৌড়ে পালালো। পরের দিন ক্যারাটে প্র্যাকটিসের পর টমো তার এক পার্টনার মিশাকির সাথে কথা বলছিল। এটা দেখে মিশাকির কিছু অন্ধ ভক্ত, মানে ওই যে ওয়ানাবি হিরোইন টাইপ কিছু মেয়ে হিংসায় জ্বলে উঠল। পরের দিন ক্লাসে মিসুজু আবার জুনের কান পড়া দিতে এলো। সে বলল, শুনেছিস টমোর নাকি এক নতুন ছেলে বন্ধু হয়েছে?
জুন প্রথমে ভাব দেখালো সে পাত্তা দিচ্ছে না, কিন্তু টমো যখন তার ডেস্ক পাশে আনলো সে থাকতে না পেরে জিজ্ঞেসই করে ফেলল। টমো যখন মিশাকির ছবি দেখালো, জুন ওই কিউট ছেলেটাকে দেখে ভাবল এটা কোনো মেয়ে। ব্যাস, তার টেনশন এক নিমিষেই শেষ। এদিকে ওগাওয়া এর মিফুনে নামের ওই দুই মেয়ে টমোকে শাসিয়ে গেল যে স্কুলের পরে জিমের পেছনে দেখা করিস। টমো ভাবল তারা বোধহয় মারামারি করতে ডাকছে। সে বুক ফুলিয়ে বলল, আই রেডি। তার এই রূপ দেখে ওই দুই মেয়ের তো আত্মারাম খাঁচা ছাড়া। ক্লাসে ফিরে তারা যখন শুনল টমো ক্যারাটেতে প্রো আর মানুষকে হাসপাতালে পাঠিয়ে দেয়, তাদের অবস্থা তখন শোচনীয়। টমো আবার মিসুজুকে গিয়ে বলল, দুইজন মেয়ে আমাকে মারামারির চ্যালেঞ্জ দিয়েছে। মিসুজু নিজের কপালে হাত দিয়ে বলল, আরে গাধা, ওরা তোকে কথা দিয়ে রোস্ট করতে ডেকেছে, ফিজিক্যাল ফাইট না। কিন্তু টমো কি আর কারো কথা শোনে? সে জিমের পেছনে গিয়ে একদম কুংফু মাস্টারের পোজ দিয়ে দাঁড়ালো। ভয়ে কাঁপতে কাঁপতে ওই দুই মেয়ে কোনো মতে বোঝালো যে তারা আসলে মিশাকিকে পছন্দ করে। এটা শোনা মাত্রই টমোর মোড একদম 360 ডিগ্রি চেঞ্জ হয়ে গেল। সে ভাবল সে ওই দুই মেয়ের লাভ গুরু হয়ে যাবে যদি তারা তার বন্ধু হয়। এর পরের দিন যখন টোমো আর জুন বাসে করে বাড়ি ফিরছিল, টোমো একটু দূরেই দাঁড়িয়েছিল, কারণ ভাই, জুন পাশে বসলে তার হার্টবিট ডিজে মিউজিকের মতো বাজতে থাকে। কিন্তু তখনই ঘটল সেই কাণ্ড। এক বুড়ো ভাম সে টোমোকে বাজেভাবে টাচ করতে শুরু করল। টোমো প্রথমে ভেবেছিল এক ঘুষি দিয়ে বুড়োকে সাইতামার মতো মহাকাশে পাঠিয়ে দেবে, কিন্তু জুন জেনে যাবে ভেবে সে নিজেকে সামলে নিল। কিন্তু আমাদের জুন ভাই বলদ হলে কি হবে, তার নজর কিন্তু ঠিকই পড়েছে। সে জাস্ট ক্ষেপে লাল হয়ে গেল। ভাগ্য ভালো যে সে বুড়োর মুখমণ্ডল রিডিজাইন না করে সরাসরি পুলিশের হাতে তুলে দিল। এরপর হাঁটার সময় জুন হঠাৎ গম্ভীর হয়ে বলল, তোর না আর ছোট স্কার্ট পরা উচিত না। পরের দিন যখন টোমো মিসুজুকে এই কাহিনী শোনালো, তখন আসল টুইস্টটা বের হয়ে এলো। টোমো যখন জুনকে জিজ্ঞেস করেছিল কেন সে স্কার্ট পরবে না, ওই গাধাটা উত্তর দিয়েছিল, তোকে তো ছোট স্কার্টে ড্রেস আপ করা বানরের মতো লাগে। রাগে টোমো ওকে মেরে ভর্তা বানিয়ে দিয়েছিল। কিন্তু মিসুজু তাকে ঠান্ডা করে বোঝালো, আরে পাগলি, ও তোকে ওসব বলেছে যাতে তোকে আর কেউ বাজেভাবে টাচ না করতে পারে। এটা শুনে টোমো তো তখনই মিসুজু খেয়াল করল টোমোর স্কার্টের নিচে আবার প্যান্ট পরা। সে বুদ্ধি দিল, আসল মেয়েরা স্কার্টের নিচে প্যান্ট পরে না। এমনকি মিসুজু তাকে এক্সাম্পলও দিল। টোমো ভাবল এটাই হয়তো পলিটিক্স, তাই সে তার প্যান্ট খুলে ফেলল। ছুটির পর মিসুজু গিয়ে জুনকে বলল যে টোমো তার জন্য অপেক্ষা করছে। জুন তো খুশি যে টোমোর রাগ কমেছে, কিন্তু বাইরে গিয়ে টোমোকে দেখে জুনের ব্রেন পুরা হ্যাং হয়ে গেল। টোমো তখন প্যান্ট ছাড়া, তার পা দেখে জুনের সিস্টেম ক্র্যাশ করেছে। জুন তাকাতে পারছিল না, আবার নিজেকে সামলাতেও পারছিল না। হাঁটতে হাঁটতে জুন এতটাই ডিস্ট্র্যাক্টেড ছিল যে সোজা গিয়ে একটা ইলেকট্রিক পোলের সাথে ধাক্কা খেল। কি হবে এখন? তাও সে কোনো কথা বলল না। বাসে ওঠার পর যখন টোমো বলল আজ অনেক ভিড়, জুনের কাছে তখন বাসের সব ছেলে মনে হচ্ছিল এক একটা হন্যে হয়ে যাওয়া শিকারী। সে তখন একদম গার্ড ডগ মোডে চলে গেল। যেই টোমোর দিকে তাকাচ্ছিল সে তাকে এমন খতরনাক লুক দিচ্ছিল যে তারা ভয়াই শেষ। বাস থেকে নামার পর জুন টোমোকে একা রেখে গটগট করে সামনে হাঁটতে লাগল, আর টোমো কিছুই বুঝতে না পেরে তার পেছনে তাকিয়ে রইল। জুন যখন কথা না বলে হনহনিয়ে হাঁটছিল, টোমো তখন বাধ্য হয়ে তার হাত চেপে ধরল। আর ঠিক তখনই দারুণ টুইস্ট, একটা হালকা বাতাসে টোমোর স্কার্ট উড়ে গেল। ওই দৃশ্য দেখেই তার ব্রেন ওভারলোড হয়ে গেল, আর সে ওখানেই ফিট খেয়ে পড়ে গেল। টোমো তো ভয়ে শেষ। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে জুন কাচুমাচু হয়ে ক্ষমা চাইল। সে বলল আসলে টোমোকে ওইভাবে দেখে তার নিজেকে সামলানো কঠিন হয়ে যাচ্ছিল, তাই সে ওরকম উল্টোপাল্টা কথা বলেছিল। পরের দিন জিম ক্লাসে মিসুজু জিজ্ঞেস করল, কিরে কাজ হয়েছে? টোমো মুখ ঝামটা দিয়ে বলল, সব বরবাদ হয়ে গেছে, আমি আর কোনোদিন ওইভাবে সাজব না। জুনের এই পাগলামি শুনে মিসুজু হেসেই খুন। এর কয়েকদিন পর টোমো আপন মনে করিডোর দিয়ে হাঁটছিল, তখন দেখা হলো মিশাকির সাথে। মিশাকির সাথে ছিল স্কুলের টপ লেভেলের সুন্দরী কিন্তু একটু মাথায় খাটো মেয়ে ক্যারল। টোমো তো অবাক। সে মিশাকিকে জিজ্ঞেস করল, তুই এই বারবি ডলের সাথে কি করছিস? মিশাকি কিছু বলার আগেই ক্যারল ফট করে বলে দিল, ও আমার হবু বর। টোমোর তো আক্কেল গুরুম। এরপর যখন মিশাকে জিজ্ঞেস করল তারা বন্ধু কিনা, ক্যারল পাত্তাই দিল না। সে বলল ক্লাসের বাকি ছেলেরা নাকি সব এনপিসি। টোমো খেপে গিয়ে বলল, তোর চোখ কি আলগা? দেখতে পাচ্ছিস না আমি একটা মেয়ে? মিশাকি কোনো মতে পরিস্থিতি শান্ত করল, কিন্তু ক্যারল হঠাৎ টোমোর গালে টোকা দিল, যেন সে কোনো এলিয়েন দেখছে। সারাটা দিন ক্যারল টোমোর পেছনে লেগে থাকলো আর তাকে ডাম্মি বলে ডাকতে লাগল। মিসুজু যখন আসল ঘটনা শুনল, সে এক সেকেন্ডেই বুঝে গেল ক্যারল কেন এমন করছে। আসলে ক্যারল টোমোকে তার রাইভাল ভাবছে, কিন্তু আমাদের টোমো তো জুনের মতোই এক লেভেলের বলদ।
সে কিছুই বুঝতে পারল না। কুটিল বুদ্ধির মিসুজু এবার ভাবল একটু মজা নেওয়া যাক। সে ক্যারেলকে পাঠালো জুনের কাছে। ক্যারেল গিয়ে জুনকে বলল, আমাকে একজনকে হারাতে হবে, আমাকে ট্রেনিং দাও। জুন তো জুনই, সে ভাবল বুঝি কোনো মারামারির ট্রেনিং। সে রাজি হয়ে গেল। স্কুল শেষে যখন টোমো দেখল জুনের সাথে যাচ্ছে, তার বুকটা ধক করে উঠল। মিসুজু আগার আগুনি তিলক লাগিয়ে দিয়ে বলল, ওদের মধ্যে কিছু একটা চলছে মনে হয়। রাগে আর দুশ্চিন্তায় টোমো ক্যারাটে ক্লাসে বেচারা মিসাকিকে মারতে মারতে প্রায় অদমরা করে দিল। এদিকে জুন ট্রেনিং দিতে গিয়ে বুঝল এই ক্যারেল মেয়েটার দ্বারা মারামারি হবে না। সে শুধু দড়ি লাফাতে পারে, আর দড়ি লাফানোর সময় তার আপনারা তো বুঝতেই পারছেন কি লাফাচ্ছে। ঠিক যখন জুন ক্যারেলকে একটা চোখ হোল্ড থেকে বাঁচার টেকনিক শেখাচ্ছিল, টোমো সেখানে এসে হাজির। দৃশ্যটা দেখে টোমো ভাবল জুন বুঝি ক্যারেলকে আদর করছে। সে যখন কৈফিয়ত চাইল, ক্যারেল তখন মিসুজুর সেই কথাগুলো মনে করছিল। সেই তিলকে তাল বানানো ডাইনি তাকে বলেছিল যে টোমো আসলে জুনকে পছন্দ করে। ক্যারল যখন টোমোর রিয়াকশন দেখল, সে তক্ষুনি বুঝে গেল যে আসলে টোমো জুনকে পছন্দ করে। সে সাথে সাথে সারেন্ডার করে দিল আর বলল, আমি হেরে গেছি, তুই আর আমার রাইভাল না। এরপর তারা ক্যাফেতে গেল সেলিব্রেশন করতে, কারণ মিসুজু হেল্প করেছে বলে ক্যারল তাকে কেক খাওয়ানোর প্রমিস করেছিল। সেখানে ক্যারল মিসুজুর কাছে ফ্রেন্ডশিপের আবদার করল, কিন্তু মিসুজু তো 1 নম্বরের শয়তান। সে বলল, বন্ধু হতে হলে টোমোর কাছে যা। পরের দিন ক্যারল গিয়ে টোমোকে জিজ্ঞেস করল তারা ফ্রেন্ড হতে পারে কিনা। টোমো হাসি মুখে রাজি হয়ে গেল। মিসুজুও শেষমেশ রাজি হল। তবে আসল কারণটা ছিল ক্যারল অনেক বড় লোকের মেয়ে। ভাই, পকেট গরম থাকলে ফ্রেন্ডশিপ এমনিই জমে। এদিকে টোমো যখন জুনকে তার নতুন বান্ধবীর কথা বলছিল, কথার পিঠে কথা আসতেই জুন একটা বোমা ফাটালো। সে বলে দিল যে ক্লাস 7-এ থাকতে সে আর মিসুজু প্রেম করত। টোমো তো শোকে পাথর। সে সাথে সাথে মিসুজুকে ছাদে ডেকে নিয়ে গেল ঝাড়ি দিতে। তোর সাহস কত? জানিস আমি জুনকে পছন্দ করি, তাও এটা লুকালি কেন? মিসুজু একদম শান্তভাবে বলল, আরে ভাই শান্ত হ, তখন জানতাম না তুই ওকে পছন্দ করিস। আর ওই প্রেম টিকেছিল মাত্র 3 দিন। জুন নাকি হুট করে এসে তাকে প্রপোজ করেছিল, আর মিসুজু রাজি হয়েছিল শুধু জুনের ফ্যান ক্লাবের মেয়েদের জ্বালানোর জন্য। কিন্তু দ্বিতীয় দিনেই তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। কেন? কারণ ওই বলদ জুন তাকে কড়া রোদে 2 ঘন্টা সাইকেল চালিয়ে পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়েছিল শুধু ভিউ দেখার জন্য। 3 দিনের মাথায় মিসুজু ব্রেকআপ করতে যাওয়ার আগেই জুন নিজেই এসে ব্রেকআপ করে দেয়। ব্যাস, ওই দিন থেকেই মিসুজুর ভিলেন আর্ক শুরু, আর জুনের প্রতি তার ঘৃণা জন্মে। টোমো ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, তোরা কি কিস করেছিলি? মিসুজু ঝাড়ি দিয়ে বলল, উহু, শুধু নাম ধরে ডাকতাম আর স্কুল যাওয়ার সময় হাত ধরতাম। পরে মিসুজুর সাথে জুনের দেখা হলে সে কনফার্ম করল যে ব্রেকআপের পর জুন কেন টোমোকে এড়িয়ে চলত। জুন তাকে শার্লক হোমস হতে মানা করল, মানে ডাল মে কুছ কালা হ্যায়। পরের দিন যখন মিসাকি টোমোকে হাই দিল, জুন তখন তার ভুল বুঝতে পারল। আরে এটা তো সেই ছেলেটা যাকে সে মেয়ে ভেবেছিল। জুন আর দেরি না করে মিসাকিকে একটা ক্যারাটে চপ মারল। টোমো তাকে ধরে আচ্ছা মতো ধোলাই দিল। জুন কাচুমাচু হয়ে ক্ষমা চাইল ঠিকই, কিন্তু হ্যান্ডশেক করার সময় মিসাকির হাত এমন জোরে চাপ দিল যে বেচারার প্রাণ যায়। জুন তাকে চ্যালেঞ্জ দিল, একদিন আমার সাথে লড়তে আসিস। টোমো বুঝে গেল এই জুম্মান ভাই আসলে মিসাকিকে থ্রেট দিচ্ছে। সে জুনের ঘাড় ধরে হিড়হিড় করে টেনে নিয়ে গেল আর মিসাকির কাছে মাপ চাইল। পরে জুতা পাল্টানোর সময় জুন জিজ্ঞেস করল, তুই ছেলেদের ক্যারাটে ক্লাবে কেন ভর্তি হলি? টোমো কারণটা বললেও জুন তখন নিজের দুঃখে মগ্ন। সে মনে মনে আফসোস করছে কেন সে স্কুলের ক্লাবে ভর্তি না হয়ে টোমোদের ফ্যামিলি ডোজোতে ট্রেনিং নিতে গিয়েছিল। টমো আর মিসুজুর সাথে প্ল্যান থাকায় জুন একাই বাসের জন্য দাঁড়িয়েছিল, আর সেখানেই দেখা হয়ে গেল সেই প্রিন্স চার্মিং মিসাকির সাথে। জুন তো তাকে দেখে পাত্তাই দিতে চায়নি, কিন্তু তখনই ওর টমোর সেই হুমকি মনে পড়ে গেল, যদি মিসাকির সাথে ঝামেলা মেটাসনি তবে তোর চামড়া তুলে নেব। জীবন বাঁচাতে জুন বাধ্য হয়ে কথা শুরু করল। বেচারা মিসাকি ভয়ে কাঁপছিল। মনে হচ্ছিল জুনের কাছ থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। বাসে ওঠার পর তারা পাশাপাশি বসল। মিসাকি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, আচ্ছা ভাই, আপনি ক্যারাটে ক্লাবে জয়েন করেন না কেন? জুন দীর্ঘশ্বাস ফেলে বলল, কারণ আমি টমোর কাছে মার খেতে চাই না রে ভাই। কিন্তু মিসাকি তো অবাক। সে বলল, টমো তো বলে আপনাকে হারানোর কাছে অসম্ভব। জুন তখন আসল রহস্য ফাঁস করল। সে বলল, নিয়ম মেনে ক্যারাটে লড়লে টমোই জিতবে, কিন্তু যদি রাস্তার মারামারি হয় তবে আমিই বস। মিসাকি তো আকাশ থেকে পড়ল, বলেন কি, আপনি মেয়ের গায়ে হাত তোলেন? জুন বলল, আরে ভাই, ও তো আমাকে জানোয়ারের মতো মারে, আমি কি হাত গুটিয়ে বসে থাকব? কথা বলতে বলতে মিসাকি বুঝল জুন আসলে টমোকে মনে মনে অনেক শ্রদ্ধা করে।
কিন্তু যেই না একটু ভাব জমতে যাবে অমনি জুন তাকে থ্রেট দিয়ে বসল, খবরদার, এসব কথা যদি টমোকে বলেছিস তবে তোর কপালে দুঃখ আছে। উইকেন্ডে মিসুজু টমোর মাথায় নতুন ভূত ঢুকিয়ে দিল, জুনকে ডেটে ডাক, আর শর্ত দিল ডেটে গিয়ে তারা স্রেফ কাপলদের মতো কাজ করবে। টমো তো টেনশনে শেষ। পরের সপ্তাহে কাঁপতে কাঁপতে জুনকে ইনভাইট করল, কিন্তু দারুণ টুইস্ট। জুন তো মহা খুশি, সে লাফাতে লাফাতে জিজ্ঞেস করল, কবে যাব, কোথায় যাব? টমোর আলমারিতে তো ছেলেদের মতো কাপড় ঠাসা, তাই মিসুজু আর ক্যারল মিলে তাকে মলে নিয়ে গিয়ে শপিং করতে। মলে গিয়ে টমোর অবস্থা হলো ঠিক ওই বয়ফ্রেন্ডদের মতো যারা গার্লফ্রেন্ডের শপিংয়ের সময় ব্যাগ হাতে হাঁ করে তাকিয়ে থাকে। শেষমেশ তারা একটা সুন্দর আউটফিট বের করল। টমো থ্যাঙ্কস দিলে মেয়েরা বলল, থ্যাঙ্কস লাগবে না, ডেটে কি কি অকাজ করবি সেটার ফুল রিপোর্ট দিলেই হবে। ডেটের দিন টমো একদম নতুন লুকে হাজির। সে ভেবেছিল জুন তাকে দেখে মুগ্ধ হয়ে প্রশংসা করবে, কিন্তু ওই বলদ জুন তো তার দিকেও ফিরে তাকালো না। তারা ব্যাটিং কেজ আর বোলিংয়ে গিয়ে খেলল, কিন্তু টমোর কাছে ওগুলো ডেট মনে হচ্ছিল না। সে তখন প্রস্তাব দিল কারাওকে যাওয়ার। জুন রাজি হওয়ায় টমো অবাক হয়ে জিজ্ঞেস করল, তুই আসলি যে? জুন তখন তার মনের কথা খুলে বলল, ছোটবেলায় সে নাকি শুধু ভয়াতুর না দেখানোর জন্য টমোর পাগলামিতে তাল দিত, কিন্তু এখন সে টমোর সাথে সময় কাটানো এনজয় করে। টমো যা করতে চায় সে তাতেই খুশি। এটা শুনে টমো বুঝল জুন আসলে একটা সিক্রেট সিম্প। টমো ভাবল এভাবে গম্ভীর হয়ে থাকলে ডেটটা নষ্ট হয়ে যাবে, তাই সে গলা ছেড়ে গান গাইতে শুরু করল। গান শেষে টমো যখন হাঁপাচ্ছিল, জুন তখন মুচকি হাসতে হাসতে জোরে হেসে দিল। জুন আসলে কেন হাসছিল জানেন? কারণ ওই বলদটা তো নিজে গান গায়নি, উল্টো টমো যখন বাচ্চাদের গান গাচ্ছিল সেটার ভিডিও করে রেখেছিল। পরের দিন স্কুলে টমো যখন তার বান্ধবীদের এই লজ্জাজনক ডেটের গল্প বলছিল, তারা গেল জুনের কাছে ওই ভিডিও দেখতে, আর টমো তাদের পেছনে তাড়া লাগালো যেন ভিডিওটা ডিলিট করানো যায়। এদিকে সেই তানাই পোলাটা আবার মিসুজুর পেছনে লেগেছে। সে চায় মিসুজুর মুখে একটু হাসি দেখতে। জুনকে যখন সেই কথা বলল, জুন তো অবাক। সে বলল, আরে ভাই, মিসুজু তো আমার সাথে কথা বলার সময় সারাক্ষণই হাসে। কিন্তু জুনের বর্ণনা শুনে তানাই যা কল্পনা করল সেটা হাসি ছিল না, বরং ছিল কোনো ভিলেনের অশুভ হাসি। তানাই ক্লাসে গিয়ে মিসুজুকে হাসানোর জন্য আজেবাজে জোকস বলছিল, কিন্তু আমাদের ডন মিসুজু কি করল? সে কায়দা করে তানাইয়ের মুখে টেপ মেরে দিল। করিডোরে যাওয়ার সময় দেখা গেল ক্যারেলের মুখেও টেপ মারা, সবই মিসুজুর কারিকুরি। শেষে যখন তানাই সিরিয়াসলি প্রপোজ করার ট্রাই করল, মিসুজু তাকে ডাইরেক্ট বলল, আমি তোকে হাসি মুখেই রিজেক্ট করব, তুই আগে একটু পুরুষ মানুষ হ। ভাই, রিজেকশন খেয়েও তানাই খুশিতে বাগবাগ। গল্পের পরের অংশে টমো হঠাৎ এক নতুন শখে মাতল। সে দেখল বান্ধবীরা একে অপরকে জড়িয়ে ধরে ঘুরে বেড়ায়। তারও ইচ্ছা হলো কোনো মেয়ে বান্ধবীর সাথে এমন টাচি টাচি ফ্রেন্ডশিপ করতে। সে মিসুজুকে রিকোয়েস্ট করল, কিন্তু মিসুজু তাকে সোজা ক্যারেলের কাছে পাঠিয়ে দিল। ক্যারেল তো মহা খুশি। সে টমোকে জড়িয়ে ধরল, আর টমো তখন ক্যারেলের শরীরের প্লট চেক করতে করতে ভাবল, বাপরে, এই মেয়ে তো পুরাই অন্য প্রজাতির। টমো মনে মনে নিজেকে ফুটবল প্লেয়ারের সাথে তুলনা করে একটু মন খারাপ করল, কারণ সে তো মাসেলম্যান আর ক্যারেল হলো একদম তুলতুলে বারবি। এরপর সে মনের দুঃখে মিফুনেকেও জড়িয়ে ধরল আর বলল, তুই তো একদম কাঠির মতো পাতলা, তাও শরীর এত নরম কেন রে? সারাটা দিন ক্যারেল সুযোগ পেলেই টমোকে জাপটে ধরছিল, কিন্তু একসময় দেখা গেল মিসুজুর মুখটা কালো হয়ে গেছে। পরের দিন স্কুলের গেটে যখন ক্যারেল আবার টমোকে জড়িয়ে ধরল, মিসুজু কথা না বলে গটগট করে পাশ কাটিয়ে চলে গেল। টমো তো অবাক। সে ভাবল তার সবচাইতে পুরনো বেস্টি কি তবে হিংসে করছে? মিসুজু যখন বরফের মতো ঠান্ডা হয়ে পাশ কাটিয়ে চলে গেল, আমাদের ক্যাপ্টেন অবভিয়াস জুম্মান ভাই মন্তব্য করল যে আইস কুইন আজ মনে হয় বেশিই জমে গেছে। ক্যারেল বুদ্ধিমান মেয়ে, সে বুঝে গেল মিসুজু আসলে হিংসে করছে। সে সোজা ক্লাসে গিয়ে টেবিলের ওপর মাথা ঠুকে মিসুজুর কাছে মাফ চাইল। মিসুজুও গম্ভীরভাবে স্বীকার করল যে সে আসলে টোমোর ওপর একটু বেশিই পজেসিভ হয়ে গিয়েছিল। এরপর ছাদে গিয়ে মিসুজু টোমোকে যা বলল সেটা তো দারুণ টুইস্ট। সে টোমোকে অফার করল তাকে জড়িয়ে ধরার জন্য। টোমো তো আর সুযোগ হাতছাড়া করল না, একেবারে স্যান্ডউইচ বানিয়ে ছাড়ল মিসুজুকে। কিন্তু তখনই মিসুজু একটা বোমা ফাটালো। সে জিজ্ঞেস করল, আচ্ছা তুই কেন জুনকে কখনো জড়িয়ে ধরিস না? টোমো তো ভয়েই শেষ। সে বলল, আরে ভাই, ওটা তো অদ্ভুত লাগবে। মিসুজু মনে করিয়ে দিল, জুন তো সারাক্ষণই টোমোকে টাচ করে আর আঠার মতো লেগে থাকে, তাহলে টোমো করলে সমস্যা কোথায়? এই আইডিয়া মাথায় নিয়ে শুলের শেষে টোমো পেছন থেকে জুনকে জড়িয়ে ধরল, কিন্তু আমাদের জুম্মান ভাই করল কি, সে টোমোকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। টোমো অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন রে ভাই? জুন উত্তর দিল, আরে ব্রোদের মধ্যে এসব মানায় না। টোমো খেপে গিয়ে বলল, তুই তো আমাকে সারাক্ষণই টাচ করিস, তখন ব্রো জোন কোথায় থাকে?
জুন তখন একদম ডমিনেন্ট মোডে বলল, তোর গায়ে শুধু আমারই হাত দেওয়ার অধিকার আছে। ব্যাস, টোমো এক ঘুষি বসিয়ে দিল ওর মুখে, আর মনে করিয়ে দিল সে কারো ব্যক্তিগত সম্পত্তি না। পরের সপ্তাহে ক্যারেল আর মিসুজু মিলে টোমোকে একা জুনের সাথে লাঞ্চ করতে পাঠিয়ে দিল। টোমো অনেক আপত্তি করল, কারণ সে চায় না মানুষ তাদের নিয়ে গসিপ করুক, কিন্তু ওই দুই শয়তান বান্ধবী কোনো কথাই শুনল না। জুন তো মহা খুশি যে মিসুজু নেই তার লাঞ্চের শান্তি নষ্ট করার জন্য, কিন্তু টোমো দেখছিল ক্লাসের সবাই অলরেডি তাদের নিয়ে কানা ঘুষা শুরু করে দিয়েছে। এদিকে ছাদে ক্যারেল আর মিসুজুর সাথে দেখা হলো সেই প্রিন্স চার্মিং মিশাকির। মিশাকি এসেই মিসুজুর হাত ধরে থ্যাঙ্কস দিতে লাগলো ক্যারেলকে, সহ্য করার জন্য মিসুজুকে। মিসুজু 1 মিনিটেই বুঝে গেল ক্যারেলের সমস্যা কি। মিশাকি আসলে ক্যারেলকে সিস্টার জোন করে রেখেছে। দারুণ টুইস্ট না? মিসুজু ভাবল টোমো আর ক্যারেল এই দুইজনই দুইটা আস্ত বলদকে মন দিয়ে বসে আছে। সে ক্যারেলকে পরামর্শ দিল আগে আকাশ থেকে মাটিতে নামতে হবে, তারপর রোম্যান্স শিখতে। টিফিনের পর ওগাওয়া আর মিফুনে দৌড়ে এলো টোমোর কাছে। এক বখাটে ছেলে নাকি ওগাওয়াকে জিমের পেছনে দেখা করতে বলেছে। টোমো ভাবল তার বান্ধবীদের ঝামেলায় ফেলেছে কোন মস্তান, সে তো আর হাত গুটিয়ে বসে থাকবে না। ছুটির পর টোমো তার বান্ধবীদের নিয়ে জিমের পেছনে সেই বখাটে পোলার সাথে দেখা করতে গেল। টোমো তো ডাইরেক্ট ওগাওয়ার রিপ্রেজেন্টেটিভ সেজে ওই পোলারে মুখের ওপর বলে দিল, তোর মতো দেখতে শিম্পাঞ্জির সাথে আমার বান্ধবী প্রেম করবে না। কিন্তু ওই বেয়াদব পোলা তো দম্বার পাত্র না, সে উল্টো ওগাওয়াকে অপমান করতে শুরু করল। ব্যাস, টোমো আর সহ্য করতে পারল না। এক ক্যারাটে কিক দিয়ে ওই চিমনিটারে একেবারে আসমানে পাঠিয়ে দিল। ওগাওয়া আর মিফুনে তো ভয়ে শেষ, কারণ ওই পোলার গ্যাং আছে। টোমো বুক ফুলিয়ে বলল, আই রেডি। পরে ওই গুন্ডা তার দলবল নিয়ে টোমোকে মারার প্ল্যান করছিল, কিন্তু তখনই এন্ট্রি নিলেন আমাদের জুম্মান ভাই। সে আড়ালে থেকে একাই ওই পুরো গ্যাংয়ের হাড় গোড় গুঁড়ো করে দিল। টোমো যখন ক্লাব শেষে বেরোলো, সে দেখল ওই গুন্ডারা তার পায়ে পড়ে মাফ চাইছে। টোমো তো অবাক, সে কিছুই বুঝতে পারল না। ফেরার পথে জুনের মুখে ব্যান্ডেজ দেখে জিজ্ঞেস করতেই জুন মিথ্যা বলল যে সে নাকি পড়ে গিয়ে চোট পেয়েছে। টোমো হাসতে হাসতে বলল, তুই দিন দিন আরও বলদ হয়ে যাচ্ছিস। উইকেন্ডে ক্যারেল তার দুই বান্ধবীকে নিজের বাসায় দাওয়াত দিল। ক্যারেলের দেওয়া ম্যাপ দেখে যখন তারা তার বাড়ির সামনে পৌঁছল, তাদের তো চক্ষু চড়ক গাছ। ভাই, ওটা বাড়ি নাকি আস্ত একটা রাজপ্রাসাদ! গেটের সামনে দাঁড়িয়ে তারা যখন হাঁ করে তাকিয়েছিল, তখন ক্যারেলের মতোই দেখতে এক সুন্দরী মহিলা এসে জিজ্ঞেস করলেন, তোমরা কারা? টোমোকে দেখে উনি প্রথমে ছেলে ভেবেছিলেন, কিন্তু যখন টোমোর অ্যাসেটগুলোর দিকে নজর পড়ল, তখন উনার ভুল ভাঙল। পরে জানা গেল উনি আর কেউ নন, উনি ক্যারেলের আম্মু। কিন্তু আম্মু হলে কি হবে, উনার ডিরেকশন সেন্স কিন্তু একদম ওয়ান পিসের জুরোর মতো, নিজের বাড়িতেই পথ হারান। ভেতরে গিয়ে ক্যারেল আর তার আম্মু এমনভাবে জড়িয়ে ধরল যেন কয়েক যুগ পর দেখা হয়েছে। এরপর ক্যারেল যখন আমাদের মিসুজুকে জড়াতে গেল, মিসুজু ডাইরেক্ট না করে দিল। ক্যারেল বলল, আমাদের চুলের স্টাইল তো একই। শোনা মাত্রই মিসুজু তার বেড়ি খুলে ফেলল, কারণ সে এই ম্যালিবু বারবির সাথে জমজ সাজতে চায় না। ভাই, এটা তো পাগলামি। ক্যারেল যখন টোমোকে তার ছোটবেলার ফটো অ্যালবাম দেখাচ্ছিল, মিসুজু তখন ওয়াশরুমে যাওয়ার জন্য বেরোলো। পেছনে তাকাতেই দেখল ক্যারেলের আম্মু তাকে ফলো করছেন। উনি মিসুজুকে জিজ্ঞেস করলেন, তুমি কি খারাপ মেয়ে, কারণ তুমি ক্যারেলকে পাত্তাই দিচ্ছিলে না? আমাদের শয়তান মিসুজু ভাবল একটু মজা নেওয়া যাক। সে বলল, আমি তো ক্যারেলের সাথে শুধু ওর টাকার জন্য মিশি। কিন্তু ক্যারেলের আম্মু রেগে যাওয়ার বদলে হেসে দিয়ে বললেন, মেয়েটা তো বেশ কিউট। মিসুজু প্রথমবার কোনো তর্কে হার মেনে অবাক হয়ে গেল। ক্যারল যখন টমোকে ওথেলো খেলার অফার দিল, টমো ভাবল, আরে এই বাচ্চার সাথে খেলে তো আমি এমনিই জিতে যাব। কিন্তু দারুণ টুইস্ট, মাত্র 5 মিনিটে ক্যারল আমাদের টমোকে ধুয়ে মুছে সাফ করে দিল। টমো তো অবাক, সে ভাবল হয়তো ভুল করে জিতেছে, তাই সে প্রফেশনাল গেমার মিসুজুকে ডেকে আনল বদলা নিতে। কিন্তু 10 মিনিট পর দেখা গেল মিসুজু ও কুপোকাত, ক্যারল আবার জিতে গেল। টমো আর মিসুজু তখন ভাবছিল সে কি আসলে আস্ত একটা জিনিয়াস। পরের সপ্তাহে যখন মিড টার্ম পরীক্ষার টেনশন শুরু হলো, মিসুজু প্রস্তাব দিল তার বাসায় গ্রুপ স্টাডি করার। তখনই আমাদের জুম্মান ভাই এন্ট্রি নিয়ে বলল, টমো, আমার সাথে পড়বি চল। কিন্তু মিসুজু এক ঝটকায় তাকে থামিয়ে দিয়ে মনে করিয়ে দিল যে লাস্ট পরীক্ষায় সে ফার্স্ট হয়েছিল, আর জুন তো তার ধারে কাছেও নেই। ভাই, এটা তো পাগলামি। স্কুল শেষে তারা মিসুজুর বাসায় গেল। মিসুজু তাকে মনে করিয়ে দিল যে সে আগে এখানে আসা বন্ধ করেছিল, কারণ সে মিসুজুর ঘরের জিনিসপত্র ভেঙে তছনছ করে দিত। এরই মধ্যে মিসুজুর আম্মু বাসায় ফিরে গেটের সামনে টমোর জুতা দেখে ভাবলেন, যাক, আমার এই পাথর হৃদয় মেয়েটা বোধহয় অবশেষে একটা বয়ফ্রেন্ড পটিয়েছে।
কিন্তু ভেতরে গিয়ে টমোকে দেখে তার সব আশা শেষ। আর যখন ক্যারলের সাথে দেখা হলো, বোঝা গেল মিসুজু আর তার আম্মু আসলে একই ধাঁচের মানুষ। পড়াশোনা শুরু হতেই টমো একটা কঠিন অঙ্ক নিয়ে আটকে গেল। মিসুজু যখন তাকে বোঝানোর চেষ্টা করছিল, ক্যারল হুট করে সঠিক উত্তরটা বলে দিল। সবাই তো ক্যারল যেভাবে অঙ্কটা মেলালো সেটা শুনে মিসুজু বুঝল ক্যারলের ব্রেন একদম ছোট বাচ্চাদের মতো কাজ করে। খুবই অদ্ভুত, কিন্তু সুপারফাস্ট। মিসুজু তাকে ধমক দিয়ে বলল, শোন, উত্তর মেলালেই হবে না, প্রসেস ফলো করতে হবে। আমাদের ইডিয়েট নং 1 অর্থাৎ টমো আর ইডিয়েট নং 2 অর্থাৎ ক্যারল মিলে অনেক আপত্তি করল। কিন্তু মিসুজু যখন বই উঁচু করে তার সেই খতরনাক লুক দিল, তারা তখন বিড়ালের মতো পড়া শুরু করল। কয়েক ঘন্টা পড়ার পর টমো মিসুজুকে থ্যাঙ্কস দিয়ে বলল, আমি ভালো রেজাল্ট করে তোর সাথে একই ইউনিভার্সিটিতে যাব, কারণ তুই যেখানে যাবি আমি তোর পিছু ছাড়ব না। ক্যারলও বলল সেও সাথে যাবে। মিসুজু বাইরে থেকে পাথর হলেও ভেতর ভেতর বেশ খুশিই হল। অবশেষে রেজাল্ট দিল। টমো ৭০তম হয়ে খুশিতে ডাইনির মতো চিৎকার শুরু করল। জুম্মান ভাই ৫৪ আর মিসুজু দ্বিতীয় হল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ক্যারল হলো ফার্স্ট। প্রমাণ হয়ে গেল যে মেয়েটার মাথায় গোবর না, বরং সুপার কম্পিউটার ভরা। রেজাল্টের পর জুন টমোকে তার বাসায় নতুন গেম খেলার ইনভাইট দিল। টমো প্রথমে মহা আনন্দে রাজি হলেও পরে তার ভেতরে ভয় কাজ করতে শুরু করল। গেম খেলার নেশায় টমো তো রাজি হয়ে গিয়েছিল, কিন্তু পরে হুঁশ ফিরল যে জুন তাকে তার বাসায় রাত কাটানোর অফার দিয়েছে। টমো না করতে চেয়েছিল, কিন্তু তার শয়তান বান্ধবীরা তাকে জোর করে পাঠিয়ে দিল। বাসায় এসে আম্মুকে বলতেই উনি তো এক কাঠি সরস। উনি বললেন, যা যা, আমি নাতি নাতনি দেখার জন্য ওয়েট করছি। টমো তো লজ্জায় শেষ। আরে আম্মু, আমরা ওখানে কোনো বেবি মেকিং অ্যাক্টিভিটি করতে যাচ্ছি না। অন্যদিকে টমোর আব্বু তো পুরাই নির্বিকার, যেন দুনিয়ার কোনো কিছুতেই ওনার কিছু যায় আসে না। জুনের বাসায় গিয়ে টমো দেখল কাকিমা বাসায় নেই। তার মানে তারা দুইজন একদম একা। কি হবে এখন? ডিনারের সময় জুন যখন বলল টমো চাইলে বাথটাবে গোসল করতে পারে, আমাদের এই ডার্টি মাইন্ডেড মেয়েটার মাথায় তখন উল্টোপাল্টা চিন্তা ঘুরতে শুরু করল। সে ভাবল বাথটাব সেফ না, তাই সে ঝটপট শাওয়ার নিয়ে নিল। এদিকে জুনও কিন্তু কম না। সে টমোকে টাওয়েল পরা অবস্থায় ইমাজিন করা বন্ধ করতে নিজের গালে নিজে চড় মারছিল। টমো যখন বের হয়ে জুনের গালে চড়ের দাগ দেখল, সে তো অবাক, কিন্তু জুন তাকে টাচ করতে দিল না। গেম খেলার এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া আর খুনসুটি শুরু হলো। মুহূর্তের মধ্যে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠল যে মনে হচ্ছিল তারা এখনই বেডরুম ক্যারাটে শুরু করে দেবে। কিন্তু আমাদের জুম্মান ভাই শেষমেশ নিজেকে কন্ট্রোল করল। রাতে জুন ফুতুনে মানে মেঝেতে আর টমো বেডে শুয়েছিল। জুন ঘুমানোর আগে বলল, আজকের দিনটা খুব ভালো কেটেছে রে। জুন ঘুমিয়ে পড়তেই টমো একটু ক্রিপ স্টাইলে ওর কাছে গিয়ে ওকে ঘুমাতে দেখছিল। কিন্তু তখনই আসল কাণ্ড। ঘুমন্ত অবস্থাতেই জুন টমোকে জাপটে ধরে নিজের বুকের কাছে টেনে নিল, যেন টমোকে ছাড়া ওর লাইফ চলবেই না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে জুন যখন দেখল তারা একসাথে শুয়ে আছে, ওর সিস্টেম পুরো ক্র্যাশ করে গেল। কিন্তু টমো তখনও বুঝতে পারেনি। সে বাসায় ফেরার পথে যখন আগের রাতের কথা মনে করছিল, তখন হুট করে ওর মনে পড়ল, আরে ও তো বেডে শুয়েছিল, তাহলে ঘুম থেকে উঠল মেঝেতে কেন? মানে মাঝরাতে কিছু একটা তো হয়েছে। লজ্জায় ওর গাল একদম গিরগিটির মতো রং পাল্টাতে শুরু করল। কয়েক সপ্তাহ পর ছিল টমোর জন্মদিন। জুন তাকে একজোড়া সানগ্লাস গিফট করল। টমো সেটা পরে চশমার ভাব দেখিয়ে জুনকে টিজ করতে শুরু করল যে আমি কিন্তু তোর চেয়ে বয়সে বড়। স্কুলে গিয়ে মিসুজুকে চশমাটা দেখাতেই সে রোস্ট করে বলল, কিরে, মেন ইন ব্ল্যাকের কসপ্লে করছিস নাকি? মিসুজু টমোকে একটা রেফারেন্স বুক গিফট করল, যা দেখে টমোর মুড একদম অফ হয়ে গেল। কিন্তু তখনই এন্ট্রি নিল আমাদের বড়লোকের বেটি ক্যারল। সে টমোকে জন্মদিনের গিফট হিসেবে একখানা খাঁটি সোনার বার দিয়ে দিল। টমো তো আকাশ থেকে পড়ল। কিরে, তুই কি ফেডারেল ব্যাংক ডাকাতি করেছিস? ক্যারল একদম শান্তভাবে বলল, আরে না, বাসায় এদিক সেদিক গোল্ড পড়ে থাকে তো একটা তুলে আনলাম। এটা শুনে মিসুজুর ভেতরের মিস্টার ক্র্যাবস জেগে উঠল। সে তখন ক্যারলকে পটাতে শুরু করল যাতে তার ওই অঢেল টাকা কোনো ভালো কাজে মানে মিসুজুর কাজে লাগানো যায়। টমো চেয়েছিল ক্যারলকে মিসুজুর খপ্পর থেকে বাঁচাতে, কারণ মিসুজুর সাথে টিম আপ করা মানেই শয়তানের সাথে চুক্তি করা। কিন্তু মিসুজু ক্যারলের কানে কি এক মন্ত্র পড়ল যে ক্যারল ১ সেকেন্ডে রাজি হয়ে গেল। তারা টমোকে চ্যালেঞ্জ দিল, এই উইকেন্ডে তার মেকওভার হবে। টমো তো ভয়ে শেষ, কি জানি কি বানায় আমাকে। শনিবার যখন মিসুজুর বাসায় গেল, ওই দুই বান্ধবী মিলে তাকে এমনভাবে সাজালো যে টমোকে চেনাই দেয়। এরপর শুরু হলো গার্লি হওয়ার ট্রেনিং। মিসুজু বলল, তুই এই মোস্তানদের মতো কথা বলা বন্ধ কর, একটু পোলাইটলি কথা বল।
টোমো যখন নরম সুরে কথা বলা শুরু করল, ক্যারল তো খুশিতে আটখানা। কিন্তু আসল টর্চার শুরু হলো তখন, যখন মিসুজু তাকে ওই অবস্থায় আইসক্রিম কিনতে দোকানে পাঠালো। আর ঠিক তখনই ঘটল সেই কাণ্ড। দোকানে টোমোর দেখা হয়ে গেল আমাদের জুম্মান ভাইয়ের সাথে। দারুণ টুইস্ট। এই মেকওভারের কারণে জুন তো তাকে চিনতেই পারল না, কিন্তু ওর মনে খটকা লাগছিল। এই হট মেয়েটাকে কেন জানি পরিচিত লাগছে। টোমো আইসক্রিম নিয়ে পালানোর সময় পপা তো ধরণীতল, মানে আছাড় খেল, আর আমাদের জুম্মান ভাই হিরোর মতো এগিয়ে এসে তাকে টেনে তুলল। জুন টোমোর সাথে এত জেন্টলম্যান ব্যবহার করছিল যে টোমো লজ্জায় হিতাহিত জ্ঞান হারিয়ে জুনকেই বলল তাকে একটু এগিয়ে দিতে। হাঁটার সময় জুন মনে মনে ভাবছিল, টোমো কি কখনো এমন ড্রেস পরতে পারবে? না না, ও তো আস্ত একটা মস্তান। এরই মধ্যে কিছু বাচ্চা ফুটবল খেলছিল, আর সেটা দেখে টোমোর ভেতরের মস্তান সত্তা জেগে উঠল। সে কয়েকটা গালি দিয়ে চিৎকার করে উঠল। পরে যখন সে সরি বলল, জুন মুচকি হেসে বলল, আমার কিন্তু গালি দেওয়া মেয়ে একদম পছন্দ না। এটা শুনে টোমো তো খুশিতে মনে মনে লাড্ডু ফুটাচ্ছিল, তার মানে তার একটা চান্স আছে। কথার এক পর্যায়ে জুন ওই বাচ্চাদের দেখিয়ে টোমোকে জিজ্ঞেস করল, তোর কি মনে হয় ওদের ফিউচার কেমন হবে? টোমো বলল, হয়তো ওরা সারা জীবন একসাথেই থাকবে। জুন দীর্ঘশ্বাস ফেলে স্বীকার করল যে তারও এমন একজন বান্ধবী আছে, টোমোকে বোঝাচ্ছে, যার সাথে ইদানিং সব কিছু কেমন জানি বদলে যাচ্ছে। টোমো যখন জিজ্ঞেস করল সে কি চায়, জুন বলল, এখনই অত কিছু ভাবছি না, আপাতত আমার টার্গেট হলো ওকে ক্যারাটেতে হারানো। ভাই, এটা তো পাগলামি। হঠাৎ দেখা গেল টোমোর আইসক্রিম গলে জল হয়ে যাচ্ছে। টোমো একটা চিৎকার দিয়ে জুনকে থ্যাঙ্কস বলে এক দৌড়ে মিসুজুর বাসায় ফিরে এলো। সেখানে গিয়ে দেখল বান্ধবীরা তার জন্য সারপ্রাইজ কেক নিয়ে বসে আছে। টোমো সব গল্প শোনালো আর বলল, জুনের ওই জেন্টলম্যান রূপটা তার বেশ ভালোই লেগেছে। পরের দিন সকালে জুম্মান ভাই টোমোর বাসার সামনে এসেই হঠাৎ টোমোর গাল টিপে ধরল। টোমো তো ভয়ে আর লজ্জায় ওকে বরাবরের মতোই এক ঘুষি বসিয়ে দিল। কিন্তু দারুণ টুইস্ট, জুন মার খেয়ে উল্টো খুশি। টোমো ভাবল, এই ছেলে কি মার খেতে পছন্দ করে নাকি? এরপর স্কুলে শুরু হলো বল টুর্নামেন্ট। টোমো তো এমনিতেই কারাটে প্রো, সে যখন প্র্যাকটিস শুরু করলো, ওর পাওয়ার দেখে ক্লাসের মেয়েরা তো ভয়ে পালাবার পথ পায় না। শেষে টিচার বাধ্য হয়ে তাকে ছেলেদের টিমে পাঠিয়ে দিল। ছেলেরা খুশি হলেও টোমো নিজের সুপারম্যান শক্তি নিয়ে বেশ টেনশনেই পড়ে গেল। ফাইনাল রাউন্ডে যখন টোমো আর জুনের টিম খেলছে, তখন তানাই এসে খবর দিল বিপক্ষ টিমে নাকি কিং কংয়ের মতো বডিওয়ালা এক মস্তান আছে, যার নাম গোমা। গোমা জুনের ওপর আগে থেকেই নজর রাখছিল। সে জুনকে চ্যালেঞ্জ দিল, যদি আমি জিতি তবে তোকে জুডো ক্লাবে জয়েন করতে হবে। জুনও বুক ফুলিয়ে রাজি হয়ে গেল। খেলা শুরু হতেই আমাদের বেচারা তানাই মিসুজুর দিকে তাকিয়ে ডিস্ট্র্যাক্টেড হয়ে সবার আগে আউট হয়ে গেল। এরপর যখন গোমা টোমোকে টার্গেট করে একটা আগুনের গোলার মতো বল ছুড়ল, জুন হিরোর মতো সামনে এসে সেই শটটা নিজের গায়ে নিয়ে টোমোকে বাঁচালো। ভাই, এটা তো পাগলামি। টোমো তখন রেগে গিয়ে টুর্নামেন্ট অফ পাওয়ার মুডে চলে গেল। সে এমন এক শট মারল যে গোমা কনফিউজড হয়ে গেল, আর সেই সুযোগে আমাদের তানাই বল লুফে নিয়ে গোমাকে আউট করে ম্যাচ জিতিয়ে দিল। টুর্নামেন্টের পর গোমা আর জুনের মধ্যে এক পার্সোনাল জুডো ফাইট হলো। গোমা জিতলেও সে মেনে নিল যে সে আসলে হেরেছে, কারণ জুন তার কারাটে ইউজ করেনি। গোমা যখন জিজ্ঞেস করল জুন কেন কোনো ক্লাব করে না, জুন একটা ইমোশনাল কথা বলল, আমি আসলে একজনকে আইডল মানি আর ওর লেভেলে পৌঁছাতে চাই। বাড়ি ফেরার পথে জুন টোমোকে বলল, তুই লড়লে গোমাকে পাত্তাই দিতিস না। জুন তখন মনে মনে রিয়েলাইজ করল যে সে আসলে টোমোর চেয়ে শক্তিশালী হতে চায় না, বরং সে টোমোর মতোই হতে চায়। কয়েকদিন পর জুন যখন জগিং করছিল, একটা মন্দিরের সিঁড়ির সামনে এসে সে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ তার মনে পড়ে গেল সেই 10 বছর আগের কথা, যখন টোকিও থেকে সে প্রথম এই শহরে এসেছিল। 10 বছর আগে জুন যখন নতুন এই শহরে এলো, সে শান্তিতে তার গেম খেলছিল। হঠাৎ টোমো একেবারে টারজানের মতো লাফ দিয়ে তার উঠানে হাজির। কথা বলতে বলতে টোমো জুনের হাত থেকে গেমটা কেড়ে নিল, আর 2 মিনিটের মাথায় সেটাকে ভেঙে 2 টুকরো করে ফেলল। জুন রেগে গিয়ে টোমোর গালে এক ঘুষি বসিয়ে দিল। কিন্তু টোমো দম্বার পাত্রী না, সে উল্টো বলল, মাত্র একটা ঘুষি, আমি গেম ভেঙেছি, আমাকে আরও মারো। জুম্মান ভাই তো অবাক, এই মেয়ে কি মানুষ না জেনারেটর? সে ভয় পেয়ে বলল, আরে ভাই, আমি তো 1 পাঞ্চ ম্যান, আমার এক ঘুষিই যথেষ্ট। এভাবেই শুরু হলো এই অদ্ভুত ফ্রেন্ডশিপ। পরে টোমোর আব্বু গোড়ো আঙ্কেল টোমোকে নিয়ে এসে ক্ষমা চাওয়ালেন। ওই লোকটা তো টোমোর চেয়েও খতরনাক। তবে জুনের আম্মু এসে পরিস্থিতি সামলে দিলেন। এরপর থেকে জুন আর এই পাগলি টোমো একসাথে সময় কাটাতে শুরু করল।
একদিন টোমো তাকে মিসুজুর সাথে পরিচয় করিয়ে দিল, যে প্রথম দেখাতেই জুনকে ডিসলাইক করল। কয়েক মাস পরের কথা, নদীর পাড়ে বসে জুন যখন গেম খেলছিল, দুটো গুন্ডা এসে তার গেম কেড়ে নিল। টোমো যখন জুনের মুছে ব্যান্ডেজ দেখল, সে বুঝে গেল জুন মিথ্যা বলছে। ওই দিন সন্ধ্যায় টোমো সারা শরীরে চোট নিয়ে জুনের গেমটা ফেরত নিয়ে এলো। জুন খুশি হওয়ার বদলে টোমোর উপর ক্ষেপে গেল, তুই কেন মারামারি করতে গেলি? কিন্তু আসলে জুন নিজের ওপরই ক্ষেপেছিল। সে ভাবছিল, আমি এতটাই দুর্বল যে একটা মেয়েকে আমার হয়ে লড়তে হচ্ছে। ওই দিনই জুন প্রতিজ্ঞা করল, যেদিন সে টোমোর চেয়ে শক্তিশালী হবে সেদিনই সে গেমটা ফেরত নেবে। আর সেই জেদ থেকেই সে টোমোর বাপের ক্যারাটে ডোজোতে ভর্তি হল। বর্তমানে ফিরে এসে জুন মন্দিরের ওপরে দাঁড়িয়ে ভাবছে, 10 বছর কেটে গেল, সে কি আদেও টোমোর মতো শক্তিশালী হতে পেরেছে? অন্যদিকে টোমো বাসায় বসে জুনের ওই পুরনো গেম খেলছে আর ভাবছে, জুন তো এখন আমার চেয়েও শক্তিশালী, সে কবে গেমটা ফেরত নিতে আসবে? দারুণ টুইস্ট না? সামার ভ্যাকেশন শুরু হতেই পুরো গ্যাং চলল সমুদ্র সৈকতে। সবাই সুইমস্যুট পরে রেডি, কিন্তু টোমো লজ্জায় হুডি পরে নিজেকে ঢেকে রাখল। বিচে বসে জুন যখন টমো আর ক্যারালকে দেখছিল, তখন আমাদের আইস কুইন মিসুজু তাকে রোস্ট করতে ছাড়ল না। এরই মধ্যে টমো এসে জুনকে টেনে পানিতে নিয়ে গেল। কিন্তু যখন ক্যারাল জুনের সাথে একটু বেশিই ঘনিষ্ঠ হচ্ছিল, টমোর ভেতরে হিংসার আগুন জ্বলে উঠল। সে ওয়াটার বল দিয়ে তাদের ওপর অ্যাটাক শুরু করল। ক্যারাল তখন ভয় পেয়ে মিসুজুর কাছে গিয়ে বসল। তখনই এক উটকো গুন্ডা এসে টমোকে ডিস্টার্ব করতে শুরু করল। কিন্তু আমাদের জুম্মান ভাই পানির নিচ থেকে একদম হিরোর মতো এন্ট্রি নিয়ে ওই গুন্ডাকে ধাগিয়ে দিল। টমো তো মনে মনে মহা খুশি যে তার নাইট ইন শাইনিং আর্মার তাকে সেভ করেছে। কিন্তু একটু পরেই জুন সব গুড়ে বালি ঢেলে দিল। সে মাফ চেয়ে বলল, সরি, আমি আসলে চাই না মানুষ আমাদের কাপল ভাবুক। অথচ যখন সে ক্যারালকে বাঁচাতে গেল এবং সবাই তাকে ক্যারালের বয়ফ্রেন্ড ভাবল, তখন তার কোনো মাথা ব্যথাই ছিল না। ভাই, এটা তো পাগলামি। মিসুজু তখন টমোকে বুদ্ধি দিল, যদি পরিস্থিতি বদলাতে চাস তবে জুনের আঠার মতো লেগে থাক। বুদ্ধি অনুযায়ী টমো আইসক্রিম কিনে জুনের একদম গা ঘেঁষে বসল। বেচারা জুনের তো তখন হার্ট ফেল হওয়ার দশা। সে বুঝতেই পারছিল না কেন সে জুনকে ইদানিং অন্য চোখে দেখছে। মিসুজু সব খেয়াল করছিল এবং সে বুঝে গেল জুন অবশেষে টমোকে মেইলি হিসেবে দেখা শুরু করেছে। কিন্তু এই বলদটা সেটা হ্যান্ডেল করতে পারছে না। এক রাতে টমোর বাসায় স্লিপওভারের সময় তারা কিংস গেম খেলল। মিসুজু রাজা হয়ে টমোকে এক খতরনাক হুকুম দিল, তোকে জুনের সাথে একা আতশবাজি দেখতে যেতে হবে। টমো তো অবাক, কিন্তু সে রাজি হয়ে গেল। সে যখন জুনকে ইনভাইট করতে গেল, ভেবেছিল জুন খুশিতে নাচবে, কিন্তু জুন একদম শান্তভাবে রাজি হল। আসলে ভেতরে ভেতরে জুনও বেশ এক্সাইটেড ছিল। সে ওই দিনটার কথা ভাবছিল যখন টমো তাকে প্রপোজ করেছিল। সে নিজেকে সান্ত্বনা দিচ্ছিল যে টমো হয়তো সিরিয়াস ছিল না। এদিকে মিসুজু তখন ভাবছে, টমোকে মেয়েলি সাজগোজ শেখাতে গিয়ে সে কি নিজের পায়ে কুড়াল মারল? কারণ সে তো চেয়েছিল টমো তার সাথে সময় কাটাক, জুনের সাথে প্রেম করুক সেটা তো চায়নি। অবশেষে সেই দিন এলো। জুন বাড়ি থেকে বের হলো এই সিদ্ধান্ত নিয়ে যে আজ সে খুঁজে বের করবেই কেন টমোকে তার আর ব্রো মনে হচ্ছে না। কিন্তু সামনে গিয়ে যা দেখল তাতে জুনের মুখ দিয়ে কথা বরাবর বন্ধ হয়ে গেল। টমো আর জুন যখন মেলার মাঠে পৌঁছালো, দোকানের মালিকরা তো টমোকে দেখে টাসকি খেয়ে গেল। টমো ছোটবেলায় মেলায় এতটাই পাগলামি করত যে সবাই তাকে স্টল ডিস্ট্রয়িং ডেমন বা দোকান ভাঙা ডাইনি নামে ডাকত। সেই মস্তান মেয়ে আজ কিমোনো পরে এত শান্ত! মালিকরা তো বিশ্বাসই করতে পারছিল না। তারা একে অপরকে ফোন করে সাবধান করে দিল, সাবধান, টমো কিন্তু এলাকায় এসেছে। এদিকে মিসুজু বেচারি ক্যারাল আর মিশাকির মাঝখানে কাবাব মে হাড্ডি হয়ে ঘুরছিল। মেলার ভিড়ের মধ্যে টমো হঠাৎ জুনকে হারিয়ে ফেলে আর ভুল করে এক অচেনা লোকের হাত ধরে বসে। ওই বখারেরা টমোকে একা পেয়ে একদম ঘিরে ধরল। কিন্তু তখনই আমাদের এন্ট্রি নিলেন রিয়েল লাইফ সুপারম্যান জুম্মান ভাই। সে এক ঝটকায় টমোকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে এলো। টমো যখন জুনকে ধন্যবাদ দিল, জুন তখন একটু আমতা আমতা করে বলল, সরি রে, আমি মাঝখানে নাক না গোলালেও পারতি, তুই তো একাই ওদের ধুয়ে দিতে পারতিস। এটা শুনে টমোর তো পিত্তি জ্বলে গেল। সে এক ঘা বসিয়ে দিয়ে বলল, আমি অ্যামাজন কুইনের মতো শক্তিশালী হতে পারি, কিন্তু সব সিচুয়েশনে মারামারি করা মেয়েদের কাজ না। জুন যখন আবার লজ্জা পেল, মনে হচ্ছিল সে টমোকে এখনই জাপটে ধরবে, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে সামলে নিয়ে আতশবাজি দেখার জায়গা খুঁজতে গেল। টমো ভাবল আজ মনের কথা বলেই দেবে, কিন্তু শেষমেশ আর সাহস হলো না। ফেরার পথে জুন রিয়েলাইজ করল সে আর কোনোদিন টমোর সাথে আগের মতো পাঞ্চিং ম্যাচ খেলতে পারবে না, কারণ টমো এখন তার কাছে শুধুই এক মেয়ে। স্কুল খোলার পর টমো ছাদে বসে মিসুজুর কাছে কান্নাকাটি শুরু করল যে জুন ইদানিং কেমন জানি বদলে গেছে।
মিসুজুও বুঝল পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। এরই মধ্যে সেই ফালতু গুন্ডার দল আবার উদয় হল। তারা টমোর ওপর বদলা নিতে মিসুজুকে অ্যাটাক করল। ঠিক তখনই আমাদের টাসার গাল ক্যারাল উদয় হয়ে গুন্ডাদের শক দিয়ে মিসুজুকে নিয়ে এক পরিত্যক্ত ফ্যাক্টরিতে পালালো। মিসুজু চুপি চুপি জুনকে ফোন করে হেল্প চাইল, কিন্তু মানা করল টমোকে জানাতে। কিন্তু জুম্মান ভাইয়ের সেই রক্তপিপাসু চেহারা দেখে টমো বুঝে গেল ডাল মে কুছ কালা হ্যায়। জুন সব সত্যি বলে দিলে টমোও তার সাথে রওনা দিল। মিশাকিও তাদের পিছু নিল, কারণ তার হাবু বউ ক্যারেল বিপদে। ফ্যাক্টরিতে যখন গুন্ডারা মেয়েদের ধরে ফেলল, ঠিক তখনই টমো আর জুন স্টাইল করে এন্ট্রি নিল। শুরু হলো গণধোলাই। ওদিকে মিশাকি যখন ক্যারেলকে খুঁজতে গেল, সে দেখল ক্যারেল প্রায় জামাকাপড় ছাড়া অবস্থায় আছে। আসলে কাহিনী অন্য ছিল। মিশাকি ভাবল ওই গুন্ডারা বুঝি ক্যারেলের চেরি লুট করার চেষ্টা করেছে। ব্যাস, আমাদের শান্ত মিশাকি এবার হাল্ক হয়ে গেল। মিশাকি যখন রাগে গুন্ডাদের লিডারকে যমরাজ দেখানোর জন্য তেড়ে যাচ্ছিল, তখনই টোমো আর জুন তাকে থামালো। এদিকে আমাদের ডন মিসুজু একা ওখানে রয়ে গেল, আর গুন্ডাদের এমন এক ধমক দিল যে তাদের আত্মারাম খাঁচা ছাড়া। পরের দিন টোমো যখন স্কুলে যাচ্ছিল, ওর খুব টেনশন হচ্ছিল যে আগের দিনের মারামারি দেখে জুন বুঝি ওকে আর মেয়ে ভাববে না। কিন্তু জুন এসে টোমোর কাঁধে হাত রাখতেই টোমো একদম ইলেকট্রিক শকের মতো এক্সাইটেড হয়ে এক দৌড়ে পালালো। জুন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বলদামি দেখল। এদিকে মিশাকি নিজেকে জুনের তুলনায় বড্ড দুর্বল ভাবছিল, তাই সে সাহস করে টোমোর বাপের ডোজোতে ভর্তি হলো। টোমোর বাপ তো মিশাকিকে দেখে ভাবল এ তো একখানা সৌজ বয়, মানে শৌখিন ছেলে। কিন্তু ওর চোখের দিকে তাকাতেই মুরব্বি বুঝে গেলেন ছেলের ভেতরে জিদ আছে। এরপর মিশাকির ওপর দিয়ে চলল হাড় ভাঙা খাটুনি। ক্লান্ত অবস্থায় ওকে জুনের সাথে লড়তে দেওয়া হলো। মিশাকি সাহস করে জুনকে জিজ্ঞেস করল, আমি জিতলে কি টোমো আমাকে গুরুত্ব দেবে? এটা শুনে জুন তো রাগে ফেটে পড়ল আর মিশাকিকে এক ঘুষি দিয়ে নকআউট করে দিল। জ্ঞান ফিরলে মিশাকি দেখল সে টোমোর বিছানায় শুয়ে আছে। টোমো তাকে জিজ্ঞেস করল সে কি ক্যারালকে প্রোটেক্ট করার জন্য শক্তিশালী হতে চায়। মিশাকি কাচুমাচু হয়ে স্বীকার করল যে ছোটবেলা থেকেই ক্যারাল কোনো না কোনো ঝামেলায় পড়ে, আর সে কিছুই করতে পারে না। টোমো তখন মোটিভেশনাল স্পিকার হয়ে মিশাকিকে বোঝালো যে সে মোটেও ইউজলেস না, আর এই সব কথা জুম্মান ভাই আড়ালে দাঁড়িয়ে শুনছিল। পরের দিন মিশাকির ভাবসাব দেখে ক্যারাল বুঝল তার হবু বর এখন আলফা এনার্জি দিচ্ছে। মিশাকি যখন গর্ব করে টোমোর প্রশংসা করছিল, ক্যারাল তো হিংসে জ্বলে উঠল। সে সোজা ক্লাসে গিয়ে জুনকে অফার করল তার সাথে টাইম স্পেন্ড করার জন্য। মিসুজু যখন ক্যারালকে আটকাতে চাইল, ক্যারাল ডাইরেক্ট ঝাড়ি দিয়ে বলল, এটা তোর ম্যাটার না। মিসুজু তো টাসকি খেয়ে গেল। ক্যারাল এমন রুড বিহেভ করতে পারে সেটা সে ভাবতেই পারেনি। পরে জুনের সাথে বসে ক্যারাল মনের কষ্ট শেয়ার করল। সে বলল সে মিসুজুর সাথে খারাপ ব্যবহার করেছে, আর এখন এমন কিছু করছে যা টোমো শুনলে রেগে যাবে। জুন তাকে সান্ত্বনা দিয়ে বলল, টোমো আর যাই হোক বন্ধুদের মাঝপথে ফেলে যাওয়ার মতো মেয়ে না। ক্যারল তো দেখি আস্ত একটা শয়তানের হাড়ি। সে জুনের পারমিশন ছাড়াই ওর রুমে ঢুকে পড়ল। জুন যখন ওকে চলে যেতে বলল, ক্যারল ডিরেক্ট বলে দিল সে নাকি জুনকে রোডিওর মতো রাইড করতে এসেছে। জুন কিছু বোঝার আগেই ক্যারল ওর গালে একখানা কিস বসিয়ে বাঘিনীর মতো ওর ওপর ঝাঁপিয়ে পড়ল। সে জুনকে ইনডাইরেক্টলি খোঁচা মেরে বলল, টোমো তোর ধারে কাছেও আসবে না, কারণ মেয়েরা একটু এক্সপিরিয়েন্স ছেলে পছন্দ করে। জুন তো ভয়ে শেষ। সে ক্যারলকে সরিয়ে এক দৌড়ে টোমোর বাসায় গিয়ে ওকে জড়িয়ে ধরল। টোমো তো অবাক। ঠিক তখনই হার্লি কুইনের মতো ক্যারল ওখানে পপ আপ করে সবাইকে ভয় দেখিয়ে বিদায় নিল। পরের দিন মিসুজু বুঝতে পারল ক্যারল আসলে মিশাকিকে জেলাস করার জন্য এসব করছে। সে মিশাকিকে চেপে ধরল, আর মিশাকিও স্বীকার করল যে সে ক্যারলের প্রেমে হাবুডুবু খাচ্ছে। ব্যাস, আমাদের ভিলেন মিসুজু এক খতরনাক প্ল্যান বানালো। ক্যারলকে মানসিকভাবে এমনভাবে ভেঙে দিতে হবে যাতে মিশাকি তাকে প্রপোজ করতে বাধ্য হয়। মিসুজু ক্যারলকে গিয়ে মিথ্যা বলল যে মিশাকি তাকে শুধুই বোন ভাবে। ক্যারল কাঁদতে কাঁদতে বাসায় চলে গেল, আর মিশাকি ওখানে গিয়ে সব সত্যি বলে দিল। সেখানেই মিশাকি তার মনের কথা খুলে বলল, আর ক্যারলও রাজি হয়ে গেল। পরের দিন ক্যারল এক অদ্ভুত কস্টিউম পরে এসে মিসুজুকে থ্যাঙ্কস জানালো। কয়েক সপ্তাহ পর স্কুলে শুরু হলো অ্যানুয়াল ম্যারাথন। জুম্মান ভাই আর টোমো তো একদম হাইপড। তারা বাজি ধরল যে হারবে সে বিজয়ীকে এক সপ্তাহের জুস খাওয়াবে। দৌড় শুরু হতেই তারা ফ্ল্যাশের গতিতে ছুটতে লাগল। দৌড়াতে দৌড়াতে তারা ঝগড়া করছিল কে জিতবে, কিন্তু পিই টিচার স্কুটারে করে পাশ দিয়ে যেতেই তারা চুপ হয়ে গেল। মেয়েদের টার্নিং পয়েন্ট আসলেও টোমো থামল না, কারণ তার টার্গেট জুম্মান ভাই। কিন্তু হঠাৎ করেই টোমো ধপাস করে পড়ে গেল। জুন চেক করে দেখল টোমোর প্রচণ্ড জ্বর।
জুন টোমোকে পিঠে নিয়ে ম্যারাথন শেষ করল এবং তাকে সোজা ক্লিনিকে নিয়ে গেল। টোমো যখন ক্লিনিকে জ্ঞান ফিরল, সে দেখল মিসুজু আর ক্যারল তার পাশে বসে আছে। মিসুজু সব খুলে বলতেই টোমোর তো বিশ্বাসই হচ্ছিল না যে জুন তাকে পিঠে নিয়ে দৌড় শেষ করেছে। ক্লিনিকে জুন ঢোকা মাত্রই আমাদের দুই কুটিল বান্ধবী মিসুজু আর ক্যারল সরে পড়ল। যাওয়ার আগে মিসুজু টোমোর কানে বিষ ঢেলে দিয়ে গেল, সুযোগ যখন পেয়েছিস পরিস্থিতিটা একটু নিজের দিকে টেনে নে। টোমো দেরি করল না, সে জুনকে আবদার করল তাকে পিঠে করে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে। জুনও শান্ত ছেলের মতো তাকে পিঠে তুলে নিল। পরের দিন জুন যখন টোমোকে দেখতে গেল, টোমো তার সেই ছোটবেলার গেমটা জুনকে ফেরত দিয়ে দিল। সে বলল, তুই যেহেতু আমাকে পিঠে নিয়ে ম্যারাথন শেষ করেছিস, তার মানে তুই এখন আমার চেয়ে শক্তিশালী। এই কথা শুনে জুনের মনে পড়ে গেল সেই মিডল স্কুলের কথা, যেদিন সে প্রথম টোমোকে স্কার্ট পরা অবস্থায় দেখেছিল আর ওর দুনিয়া উল্টে পাল্টে গিয়েছিল, কারণ ও তো সারা জীবন টোমোকে একটা পোলাই মনে করত। জুন তখন কনফিউজড হয়ে টোমোর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। এমনকি যখন ক্লাসের ছেলেরা জিজ্ঞেস করল তারা প্রেম করছে কিনা, জুন লজ্জায় আর ইগোতে সেটা ডিনাই করল। টোমো সবার সামনে বলে দিল, জুন তো আমাকে মেয়েই মনে করে না। এই কথা জুনের ইগোতে এমন লাগলো যে সে পুরো 1 বছর টোমোর সাথে কথা বন্ধ করে দিল। আর ঠিক তখনই ঘটল সেই অঘটন। জুন ভাবল একাকিত্ব কাটাতে সে এখন প্রেম করবে। আর কাকে প্রপোজ করল? আমাদের সেই ডন মিসুজুকে। মিসুজুও রাজি হয়ে গেল, শুধু জুনের কপালে দুঃখ দেওয়ার জন্য। কিন্তু প্রথম ডেটেই জুন তাকে সাইকেলে করে পাহাড়ে নিয়ে গেল ভিউ দেখাতে। মিসুজু তো ওখানেই ডিসাইড করল যে জীবনে সে আর অ্যাথলিট হবে না। দ্বিতীয় দিন জুন তাকে নিয়ে গেল মাছ ধরতে, পুরো বোরিং এক্সপিরিয়েন্স। 1 সপ্তাহ পর টোমো দেখল মিসুজুর অবস্থা একদম ওভারওয়ার্কড কলেজ স্টুডেন্টের মতো। মিসুজু তখন টোমোর কাছে স্বীকার করল যে জুনের এই পাগলামি সহ্য করা তার পক্ষে সম্ভব নয়। পরে মিসুজু যখন জুনকে ব্রেকআপ দিতে গেল, জুন উল্টো তাকেই ডাম্প করে দিল। ভাই, এটা তো পাগলামি। শেষে জুন গিয়ে টোমোর কাছে মাফ চাইল। টোমো তো এক ঘুষি বসিয়ে দিল, তুই এতদিন কেন আমার সাথে কথা বলিসনি? জুন তখন সেই বলদ মার্কা রিজন দিল যে সে নাকি টোমোকে সবার আজেবাজে প্রশ্ন থেকে প্রোটেক্ট করছিল। টোমো কাঁদতে কাঁদতে ওকে মাফ করে দিল আর তারা আবার আগের মতো বেস্ট ফ্রেন্ড হয়ে গেল। টোমো ভাবল এবার জুম্মান ভাইয়ের জন্মদিনে ফাটিয়ে কিছু একটা গিফট করবে, কিন্তু পকেটে তো টাকা নেই, তাই সে পার্ট টাইম জব করার সিদ্ধান্ত নিল। মিসুজু ভাবল এই মস্তান মেয়ে একা কাজ করতে গেলে নির্ঘাত মালিককে পিটিয়ে হাসপাতালে পাঠাবে, তাই সেও সাথে জয়েন করল। তানাই তাদের অফার দিল নিজের বাবার রামেন শপে কাজ করার। ইউনিফর্ম পরে কাজে নামতেই বোঝা গেল কার দৌড় কত দূর। মিসুজু একদম প্রো লেভেলে কাজ করছিল, আর টোমো আর ক্যারল মিলে রামেন শপটাকে সার্কাস বানিয়ে ছাড়ল। ঠিক তখনই এন্ট্রি নিলেন আমাদের জুম্মান ভাই। টোমোকে ইউনিফর্মে দেখে সে তো অবাক। টোমো যখন লাজুক মুখে জিজ্ঞেস করল ইউনিফর্মে তাকে কেমন লাগছে, জুন হুট করে প্রশংসা করে বসল। টোমো তো ওখানেই গলে জল। জুন কথা দিল সে রোজ আসবে, যতদিন টোমো সেখানে আছে। যাওয়ার সময় জুন আরও 1 কাঠি সরস হয়ে বলল, আজকের রামেনটা বেশি টেস্টি ছিল, কারণ তুই সার্ভ করেছিস। ভাই, এটা তো পুরাই মাখন। অবশেষে জুনের জন্মদিনে টোমো তাকে একজোড়া ম্যাচিং রিস্ট ওয়াচ গিফট করল। জুনও খুশি হয়ে বলল সেলিব্রেশনটা টোমোর বাসাতেই হবে। কিন্তু এরপর শুরু হলো আসল ড্রামা। টোমো মিসুজুর কাছে টিপস চাইল কিভাবে জুনের সামনে নিজেকে আরও মেয়েলি প্রমাণ করা যায়। কুটিল মিসুজু এক খতরনাক বুদ্ধি দিল, এমন কিছু কর যেন জুন বুকে টাচ করে ফেলে। প্ল্যান অনুযায়ী সিঁড়ির কাছে নাটক সাজানো হলো। মিসুজু জুনকে ধাক্কা দিল যাতে সে টোমোর ওপর পড়ে, কিন্তু দারুণ টুইস্ট। জুন ডজ দিয়ে টোমোর বদলে সোজা গিয়ে পড়ল ক্যারলের ওপর। ক্যারল তো বরাবরের মতোই বিন্দাস, কিন্তু জুনের অবস্থা কাহিল। সে ভয়ে টোমোর কাছে মার খাওয়ার আবদার করল, আর টোমো মনের সুখে তাকে ধোলাই দিল। পরে এসব ভাবতে ভাবতে মিসুজু নিজেই সিঁড়ি দিয়ে ধপাস করে পড়ে গেল তানাইয়ের গায়ের ওপর। লজ্জায় পড়ে মিসুজু তানাইকে বলল সে এর বদলে কিছু করতে চায় কিনা। তানাই তো হাতে চাঁদ পেল। সে মিসুজুর ফোন নাম্বার চাইল, আর মিসুজুও দিয়ে দিল। মিসুজু আর ক্যারলের দেখা হতে মিসুজু স্বীকার করল যে তার মনে হচ্ছে সে বোধহয় টোমো আর জুনের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়িয়েছে। ক্যারল তাকে জড়িয়ে ধরতে গেলেও আমাদের অ্যান্টি টাচ কুইন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। পরের দিন সিঁড়ি থেকে পড়ার চোটে মিসুজু স্কুলে না আসায় টোমো তাকে দেখতে গেল।
টোমো মিসুজুর হাতে সিন্ডারেলার নাটকের স্ক্রিপ্ট দিয়ে বলল বেশি চিন্তা না করে জলদি সুস্থ হয়ে ফিরতে। স্কুলে ফেরার পর মিসুজু দেখল তার কপালে জুটেছে সিন্ডারেলার রোল, আর আমাদের মস্তান টোমো হয়েছে প্রিন্স চার্মিং। জুম্মান ভাই এই খবর শুনে মিসুজুকে খেপানো শুরু করতেই দুই বান্ধবী মিলে তাকে ধোলাই দিল। রিহার্সেলের সময় মিসুজুর মুড অফ দেখে জুন তাকে পরামর্শ দিল টোমোর সাথে মন খুলে কথা বলতে, কিন্তু মিসুজু উল্টো জুনকেই ধাক্কা দিয়ে ফেলে দিল। ভাই, মিসুজুর সাথে পাঙ্গা নেওয়া মানেই বিপদ। অবশেষে নাটকের দিন টোমো, মিসুজু আর ক্যারলের মায়েরা দর্শক সারিতে হাজির হলেন। নাটকটা একদম ফাটাফাটি হলো। টোমো যখন প্রিন্স সেজে স্টেজে এলো, সবাই তো মুগ্ধ। নাটক শেষে জুন টোমোকে নিয়ে ফেস্টিভ্যাল ঘুরতে বেরোলো। প্রথমে গেল মেইড ক্যাফেতে, যেখানে মিফুনে আর ওগাওয়া টোমোকে রানীর মতো খাতির করলেও জুনকে পাত্তা দিল না। এরপর হন্টেড হাউসে গিয়ে ভ্যাম্পায়ার সাজা মিশাকিকে তো টোমো প্রায় মেরেই ফেলেছিল। আসল ধামাকা হলো যখন মাঠের মাঝখানে আগুন জ্বালিয়ে বনফায়ার ডান্স শুরু হলো। জুন টোমোকে ডান্সের অফার দিল। নাচতে নাচতে টোমো যখন লাজুক মুখে জিজ্ঞেস করল, তুই কি আমাকে পটাচ্ছিস? জুনের উত্তর শুনে টোমো একদম শকড। সে বুঝতে পারল জুম্মান ভাই এবার সিরিয়াস। ভয় আর লজ্জায় টোমো সেখান থেকে এক দৌড়ে পালালো। কয়েকদিন পর যখন তাদের দেখা হলো, টোমো একদম বদলে গেছে। সে সারাক্ষণ এক্সাইটেড হয়ে থাকছে, কিন্তু নাচের কথা তুললেই টপিক চেঞ্জ করে দিচ্ছে। মিসুজু আর ক্যারল বুঝতে পারল ডাল মে কুছ কালা হ্যায়। এদিকে স্কুলের করিডোরে জুনের সাথে মিশাকির দেখা হলো। পুরনো সব ঝামেলা ভুলে তারা যখন কথা বলছিল, ঠিক তখনই মিশাকি যখন জুনকে জ্ঞান দিল যে আসল পুরুষ হ আর টোমোকে প্রপোজ কর, জুন তখন সিরিয়াস হয়ে গেল। সে প্রথমে মিসুজুর কাছে গিয়ে মাফ চাইল তাকে ইউজ করার জন্য। পরের দিন টোমো তার ডেস্কে একখানা চ্যালেঞ্জ লেটার পেল। সে ভাবল কোনো মস্তান বুঝি মার খাওয়ার জন্য ছাদে ডেকেছে, কিন্তু ছাদে গিয়ে দেখল আমাদের জুম্মান ভাই দাঁড়িয়ে। জুন সরাসরি জিজ্ঞেস করল, সেদিন তুই যা বলেছিলি সেটা কি সিরিয়াস? টোমো তো রেগে আগুন। সে বলল, তোর বলদামে কি গ্যারান্টি সহকারে আসে নাকি? আমি যে সারাক্ষণ তোর অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছি সেটা কি চোখে পড়ে না? জুন তখন স্বীকার করল যে সে আসলে সব বুঝত। টোমো বরাবরের মতো এক ঘুষি মারল, আর জুন ফ্লোরে শুয়ে শুয়েই বলে দিল, আমিও তোকে ভালোবাসি। টোমো খুশিতে নাচানাচি না করে উল্টো প্যানিক করে বান্ধবীদের কাছে দৌড়ে গেল। ক্যারল তাকে সাহস দিল, আর মিসুজু তার ভুল স্বীকার করে টোমোকে বলল, তুই যেমন তেমনই পারফেক্ট। এরপর টোমো আর জুন সেই পুরনো জায়গায় গেল যেখানে টোমো প্রথম প্রপোজ করেছিল। জুন সেখানে হাঁটু গেড়ে প্রপারলি প্রপোজ করল। টোমো টেনশনে ছিল যে প্রেম করলে তাদের সেই বেস্ট ফ্রেন্ড বন্ডিং নষ্ট হবে কিনা। জুন হেসেই উড়িয়ে দিল আর বলল, চল একটা দৌড় প্রতিযোগিতা করি। টোমো জিতে গেল, আর জুন হাসতে হাসতে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ল। গড়িয়ে পড়লে কি হবে, ওর মুখে তখন জগৎজয়ী হাসি, আর খুশিতে সে হাত দিয়ে পাঞ্চ করছিল। কয়েক সপ্তাহ পর টোমো বান্ধবীদের কাছে কমপ্লেন করল যে প্রেম তো করছি, কিন্তু জুম্মান ভাই তো রোম্যান্স বোঝে না, কিছুই স্পাইসি হচ্ছে না। মিসুজু তখন বুদ্ধি দিল, তুই নিজে গিয়ে ওকে একটা কিস কর। টোমো লজ্জায় শেষ হয়ে গেলেও মিসুজু তাকে রোম্যান্টিক মুভি দেখার আইডিয়া দিল। উইকেন্ডে তারা ডেটে গেল। টোমোকে দেখে জুন পুরো লাল হয়ে গেল আর সুন্দর একটা কমপ্লিমেন্ট দিল। মুভি দেখার সময় যখন কিস করার সিন এলো, টোমো ভাবল এটাই সুযোগ, কিন্তু মুভির সিন দেখে নিজেই এত লজ্জা পেয়ে গেল যে শেষ মুহূর্তে আর কিস করতে পারল না। জুন যখন স্বীকার করল যে টোমোর প্রেমে পড়ার আগে সে রোম্যান্টিক মুভিকে ফালতু মনে করত, টোমো তো খুশিতে আটখানা। তারা একে অপরকে গিফট দিল। জুন দিল কানের দুল, আর টোমো দিল হাতে বোনা মাফলার। কিন্তু টোমোর মাথায় তখন একটাই ভূত, তাকে আজ কিস করতেই হবে। জুনের বাসায় গিয়ে পরিস্থিতি একদম থমথমে হয়ে গেল, কারণ দুইজনের কেউই সাহস করে আগাতে পারছে না। শেষে টোমো খেপে গিয়ে ডাইরেক্ট বলে দিল সে সারা রাত ধরে শুধু জুম্মান ভাইকে জাপটে ধরার চিন্তাই করছে। জুন লজ্জা পেলেও হুট করে এক সিরিয়াস কথা বলে বসল। সে বলল সে টোমোকে কিস করতে চায়, কিন্তু পারছে না, কারণ টোমোর বাবা এখনও পারমিশন দেয়নি। আর টোমোর বাপের এক কথা, জুনকে নাকি লড়াইয়ে ওনাকে হারাতে হবে, তবেই সে টোমোর হাত জুনের হাতে দেবে। টোমো তো নেগে গিয়ে বাসায় গিয়ে আব্বুর ওপর চিৎকার শুরু করল, আমি তোমাকে ঘৃণা করি বলে গটগট করে চলে গেল। বেচারা গোড়ো আঙ্কেল তো পুরো বাকরুদ্ধ। পরের দিন টোমোর আম্মু জুনকে বুদ্ধি দিলেন ওনার হাজবেন্ডের সাথে এখনই লড়াই করতে, কারণ মন খারাপ থাকায় উনি এখন দুর্বল।
কিন্তু জুন চাইল ফেয়ার ফাইট করতে। স্কুলে গিয়ে টোমো যখন শুনল জুন এই চ্যালেঞ্জ সিরিয়াসলি নিয়েছে, সে তো অবাক। মিশাকিও টোমোকে বুদ্ধি দিল গোয়ার তুমি না করে জুনকে সাপোর্ট করতে। টোমো যখন দৌড়ে ডোজোতে পৌঁছল, গিয়ে দেখল জুম্মান ভাইয়ের অবস্থা কাহিল। টোমোর বাবা তাকে পিটিয়ে প্রায় শেষ করে দিয়েছেন। টোমো চাইল জুনের বদলে লড়তে, কিন্তু জুন রাজি হল না। সে রক্তাক্ত শরীরে দাঁড়িয়ে বলল, আমি লড়বই। প্রেমের শক্তিতে বলিয়ান হয়ে জুন আবার অ্যাটাক করল। ঠিক তখনই টোমো খেয়াল করল ওর বাবা আসলে ইচ্ছা করে নিজেকে ওপেন রাখছেন যাতে জুন তাকে হিট করতে পারে। আসলে উনি লড়াই করছিলেন না, উনি দেখছিলেন জুনের সাহস কতটুকু আর সে টোমোকে সারা জীবন আগলে রাখতে পারবে কিনা। জুন যখন বুঝল যে টোমোর বাবা আসলে তার শক্তির চেয়ে তার সাহস আর ইচ্ছাশক্তি পরীক্ষা করছেন, তখন ওর শরীরে যেন শতগুণ পাওয়ার চলে এলো। সে নিজেকে ছুড়ে দিল টোমোর বাবার দিকে আর সজোরে একখানা পাঞ্চ বসিয়ে দিল। পরিষ্কার জয় হলেও টোমোর বাবা তখনও মানতে রাজি ছিলেন না যে তিনি এক ছোকরার কাছে হেরে গেছেন। কিন্তু তখনই কাকিমা এন্ট্রি নিলেন আর ওনার সেই বিখ্যাত ধমক দিয়ে ওনার ছাগলের মতো জেদ একদম ঠান্ডা করে দিলেন। লড়াই শেষ। জুন আর টোমো বাইরে এলো। চাঁদের আলোয় জুন সাহস সঞ্চয় করে অফিসিয়ালি টোমোকে বলল, তুই কি আমার গার্লফ্রেন্ড হবি? আর কিছু বুঝে ওঠার আগেই টোমো জাপটে ধরে জুনকে একখানা জবরদস্ত কিস করে ফেলে। অবশেষে টোমোর সেই বহু প্রতীক্ষিত ফার্স্ট কিস আর মিশন সাকসেসফুল।